नमस्कार बंधुरा आमी संजीत सरकार और तुम्हारा देखो संजीत स्टाडी सेंटर आज के भिडियोटी गुरुत्वपूर्ण होते चले यूनिभार्सिटी अफ गौरबंग फार्स्ट ईयर फार्स्ट सेमिस्टार अर्थात गौरबंग विश्वविद्यालय प्रथम वर्षेर प्रथम सेमिस्टारे छात्र छात्रीदेर जोन्नो और आज के आमी तुम्हादेर सामने मेजरे जे समस्त छात्र छात्रीदेर हिस्ट्री रयेछे तादेर जोन्नो किन्तु भिडियोटी तैरि करछि। ताई जे समस्त छात्र छात्रीदेर हिस्ट्री मेजरे रयेछे तारा अवश्यई खाता पेन निये हातेर सामने बसे पड़ो। जे प्रश्नगुलो आजकेर एई भिडियोते बोलबो सेगुलो नोट डाउन करे नाओ बा खाताय बा बोइयेर मध्ये दागिये निये पढ़े फेलो, उपकार अवश्य पाबे। और एक कथा माथाय रेखो भिडियोटी किन्तु ना केटे शेष अब्दि देखबे, कारण भिडियोर भितरे प्रश्नगुलो तोमरा पेये गेले स्क्रीनशट निये निले एबार तोमरा पढ़ा शुरू करे दिले ताहले किछुई बुझते पारबे ना, कारण प्रत्येकटा प्रश्नेर भितरे किन्तु लुकिये रयेछे अनेक 5 नम्बरेर प्रश्न। ताई प्रश्नटा जखन आमि आलोचना करब तार भितरे कोन कोन पॉइंट थेके 5 नम्बरेर प्रश्न आसते पारे सेटाओ किन्तु बोले देब। ताई भिडियोटी ना केटे एकदम शेष अब्दि देखबे, हयतो तोमार 10टा मिनिट समय नष्ट होबे, तबे एटुकु बोलते पारि तोमार समय तुमि जेटा दिচ্ছ এই ভিডিওতে তা কিন্তু বিফলে যাবে না বন্ধুরা, উপকার তোমরা অবশ্যই পাবে। তাই ভিডিওটিকে শেষ অবধি না কেটে দেখো। তোমাদের টোটালে মেজর ইতিহাসের 4টে ইউনিট রয়েছে, 4টে ইউনিট থেকে তোমাদের কিন্তু 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে দুটি, 10 দুগুণে 20 নম্বর, 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে 4টি, 4 5 20 নম্বর, তাহলে 20 আর 20 40 নম্বর, এবং 1 নম্বরে কিন্তু এমসিকিউ করতে হবে 10টি। এই 50 নম্বর তোমাদের রিটেন এক্সাম হবে, আর বাকি 25 তো তোমাদের ইন্টারনালে যাচ্ছে। তো এই 50 নম্বরের ক্ষেত্রে ছোট প্রশ্ন বাদ দাও, 40 নম্বরের যে বড় প্রশ্ন রয়েছে তার সম্পূর্ণ সাজেশন তোমরা এই ভিডিওতে পাবে। তাই শেষ অবধি ভিডিওটি না কেটে দেখো, উপকার অবশ্যই পাবে। আর তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে বা যে সমস্ত বন্ধু বান্ধবীরা রয়েছে বা তোমার দাদা দিদিরা রয়েছে তারা যদি আমার কাছ থেকে এই ইতিহাস সংক্রান্ত নোট নিতে চাও বা অন্যান্য বিষয় সংক্রান্ত নোটস নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো, বা কেউ যদি অনলাইনে বা অফলাইনে টিউশন করতে চাও তাও যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। নোটস নেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পেড করতে হবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা তোমাদের ইতিহাস মেজরের মান 10-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়বে তা আমি তোমাদের বলছি। আমার বলা কথাগুলো কিন্তু অবশ্যই শুনো, নচেত তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন অনেকাংশে কিন্তু মিস হয়ে যেতে পারে, কারণ আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিকটেট করব এবং তার ভিতরে কী কী পয়েন্ট হতে পারে, সেই পয়েন্ট থেকে কীভাবে 5 নম্বর আসতে পারে সেটাও কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, যোগাযোগের প্রধান প্রধান পথগুলির উন্নয়ন বিশেষভাবে আলোচনা সহ ভারত ইতিহাসের বিবর্তনের ভৌগোলিক উপাদানগুলির প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে অথবাতে ভারতের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটি কিভাবে ভারত ইতিহাসের ধারাকে প্রভাবিত করেছে। প্রথম যে প্রশ্নটি আছে এখানে কিন্তু যোগাযোগের পাঠও লিখতে হবে এবং ভারত ইতিহাসের বিবর্তনের ভৌগোলিক উপাদানগুলির প্রভাবও লিখতে হবে। আর অথবাতে যেটা দেওয়া আছে তাতে শুধু ভৌগোলিক প্রভাব লিখলেই হবে। তো এখানে কী কী পয়েন্ট হতে পারে ভৌগোলিক প্রভাবের ভিতরে? হিমালয় পর্বত, বিন্ধ্য পর্বত, নদ নদী, সমুদ্র, মালভূমি, গিরিখাত, সমভূমি, সমস্ত পাঠগুলো আসবে। এবার পরীক্ষার হলে প্রশ্ন আসতেই পারে ভারতের ইতিহাসে হিমালয়ের প্রভাব আলোচনা করো, এটি ভারতের ইতিহাসকে কীভাবে প্রভাবিত করেছে। বা হিমালয় পর্বত বা বিন্ধ্য পর্বত বা নদ নদী সমুদ্র দিয়ে কিন্তু 5 নম্বরে টিকে আসতে পারে। একটি প্রশ্ন ঠিকঠাক করে পড়লেই এর ভিতরের যে পয়েন্টগুলো আছে সেটা দিয়ে তোমরা কিন্তু 5 নম্বরের উত্তর করতে পারবে। তা এই প্রশ্নগুলো কিন্তু আমি আমার 5-এ উল্লেখ করিনি, এই বড় প্রশ্নটা পড়লে এখান থেকে তোমাদের 5 নম্বরগুলো কিন্তু এখানে হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিতরে কী কী আছে? লিপি, মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। দেখা গেল প্রত্নতাত্ত্বিক উপাদান পরীক্ষায় আসলো না, সেখান থেকে প্রশ্ন আসলো টিকা আকারে লিপি বা মুদ্রা বা স্থাপত্য ভাস্কর্য। তাহলে এই প্রত্নতাত্ত্বিক উপাদান পড়লেই কিন্তু এই পার্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ 5 নম্বরে। অপোজিট সাইডে সাহিত্যিক উপাদানকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা দেশীয় সাহিত্য আর একটি বৈদেশিক সাহিত্য। দেশীয় সাহিত্যিকের ভিতরে কিন্তু বৈদিক সাহিত্য পড়বে, যেখানে বেদ আছে, বেদের প্রত্যেকটা ভাগ রয়েছে, পুরাণ রয়েছে, মহাকাব্যের ভিতরে রামায়ণ মহাভারত পড়েছে, স্বরদর্শন পড়েছে, বিভিন্ন লেখকদের তাদের লেখাগুলো রয়েছে, গ্রন্থগুলো রয়েছে, সেটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। আবার বৈদেশিক সাহিত্যের ভিতরে কিন্তু চীনারা এসেছে, আরবীয়রা এসেছে, তিব্বতরা এসেছে, রোমের লোকেরা এসেছে, তো তাদের লেখা গ্রন্থগুলো কিন্তু আবার টিকা আকারে আসতে পারে, যেরকম কলহনের রাস্তরঙ্গিনী, টলেমির ভূগোল, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি, মেগাস্তিনিসের ইন্ডিকা, এইরকম টাইপের পার্টগুলো কিন্তু আসতে পারে। তো সেটা অবশ্যই আমি তোমাদের পড়তে হবে, কিন্তু এই বড় প্রশ্নটা পড়লে কিন্তু তোমাদের এই টিকা আকারের প্রশ্নগুলো হয়ে যাবে। কিছু অংশ হবে একটুখানি তোমাদের কলহনের রাস্তরঙ্গিনী হোক বা মেগাস্তিনিসের ইন্ডিকা হোক, এগুলো একটু ডিটেলসে দেখতে লাগবে। 3 নম্বর, প্রস্তর যুগ কাকে বলে? এটা 5 নম্বরে টিকা আকারে আসতে পারে। শ্রেণীবিভাগ সহ প্রতিটি যুগের গুরুত্ব বা বৈশিষ্ট্য বা জীবনযাত্রা আলোচনা করো।
প্রস্তরযুগকে কটা ভাগে ভাগ করা যায়? 3টে ভাগে। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ, নব্য প্রস্তরযুগ। পরীক্ষার হলে বলতেই পারে প্রাচীন প্রস্তরযুগের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো, বা এই যুগের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, বা এই যুগের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। অনুরূপভাবে মধ্য প্রস্তরযুগকেও তাই বলতে পারে যে এই যুগের বৈশিষ্ট্য আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো, বা মধ্য প্রস্তরযুগের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল। বা নব্যপ্রস্তর যুগ বলতে পারে নব্যপ্রস্তর যুগের সংস্কৃতি বলতে কী বোঝো, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কে বলেছে, গর্ডন চাইল্ড বলেছিল। নব্যপ্রস্তর যুগের বিপ্লব কেন বলা হয়, নব্যপ্রস্তর যুগের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো, বা এই যুগের বৈশিষ্ট্যগুলো কী ছিল। এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। একদম ডাইরেক্ট প্রস্তর যুগের প্রশ্ন না এসে যে কোনো একটা যুগকে উল্লেখ করে দিয়ে তার সম্পর্কে কিন্তু লিখতে বলতে পারে। তো এই প্রশ্নটা গুরুত্ব রয়েছে। প্রথম 3টে প্রশ্ন 3টেই গুরুত্বপূর্ণ রয়েছে। 4 নম্বরে অবশ্যই হরপ্পা সভ্যতা থেকে তোমাদের পড়তে হবে সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন, এই পার্টটা অবশ্যই তোমরা দেখে রাখবে। এবার সিন্ধু বা হরপ্পা সভ্যতার স্রষ্টা সম্পর্কে আলোচনা করো, এবং এই সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য বা এই নগর পরিকল্পনার বৈশিষ্ট্য, এখানে পৌর শাসন ব্যবস্থা, পয়ঃ প্রণালী ব্যবস্থা, এই টোটাল পার্টগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, যেটা তোমাদের 5 নম্বরের আকারেও হয়ে যাবে। এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই পার্টটা গুরুত্বপূর্ণ রয়েছে। 5 নম্বর, সিন্ধু বা হরপ্পা সভ্যতার আর্থসামাজিক মানে অর্থনৈতিক এবং সামাজিক এবং এরই পাশাপাশি রাজনৈতিক এবং ধর্মীয় জীবনযাত্রার বর্ণনা দাও। যদিও গুরুত্বপূর্ণ কিন্তু আর্থসামাজিক পার্টটা, বুঝতে পেরেছো? এবং অর্থনৈতিক পার্টের ভিতরে কিন্তু বাণিজ্য জিনিসটা আসে। তো হরপ্পা সভ্যতার বাণিজ্যটা তোমাদের একটু ডিটেলসে পড়ে রাখতে হবে। 6 নম্বর, সিন্ধু বা হরপ্পা সভ্যতার ধ্বংসের বা পতনের বা অবলুপ্তির কারণগুলি বিশ্লেষণ করো। এই 6টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপর 7 নম্বর প্রশ্নটা অবশ্যই দেখবে, প্রাচীন ভারতের নগরের উৎপত্তির প্রধান কারণগুলি কী ছিল। প্রাচীন ভারতের নগরায়নের ইতিহাস সংক্ষেপে উল্লেখ করো। মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। 8 নম্বর প্রশ্নটাকে লক্ষ্য রাখো, আর্যদের পরিচয় দাও। আর্যদের অভিপ্রায়ণ ও আদি বাসস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য বা তত্ত্ব আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, আদিবৈদিক বা ঋগ্বৈদিক যুগে আর্যদের আর্থসামাজিক বা সামাজিক ও অর্থনৈতিক, আর্থসামাজিকও বলতে পারে বা সামাজিক অর্থনৈতিক একই উত্তর হবে, এবং এরই পাশাপাশি রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার বর্ণনা দাও। পরবর্তী বৈদিক যুগে এই প্রত্যেকটা যুগে কী কী পরিবর্তন হয়েছিল তোমাদের কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে। যদিও ঋগ্বৈদিক বা আদিবৈদিক যুগের আর্থসামাজিক বা অর্থনৈতিক সামাজিক পার্টটাই বেশি গুরুত্বপূর্ণ। 10 নম্বর, ঋগ্বৈদিক সমাজে নারীদের অবস্থা বা মর্যাদা কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে তাতে কী পরিবর্তন হয়েছিল বা এসেছিল। এই 10টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 10টি প্রশ্ন কিন্তু ছেড়ে যেও না। এই 10টি প্রশ্নের ভিতর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। এই 7টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। ওই 10টি প্রশ্ন পড়া হয়ে গেলে তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই তোমরা এই 3টি প্রশ্ন দেখে যেতে পারো। ভারতীয় প্রেক্ষিতে বৈচিত্র্য ও ঐক্য সম্বন্ধে আলোচনা করো। কীভাবে বিবর্তনের মধ্য দিয়ে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে অথবা খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়, এবং হরপ্পা ও বৈদিক সভ্যতার পার্থক্যগুলি আলোচনা করো। তো এই পার্টগুলো কিন্তু হরপ্পা এবং বৈদিক সভ্যতার পার্টটা কিন্তু 5এও আসতে পারে, বোঝা গেল? বৈচিত্র্যের মধ্যে ঐক্য 5এও আসতে পারে, বোঝা গেল? তো এই পার্টগুলো তোমরা দেখে রাখতে অবশ্যই তোমাদের হবে। এবার বন্ধুরা মান 5-এর জন্য তোমরা যে প্রশ্নগুলো দেখবে, কে কাকে কেন নৃতত্ত্বের জাদুঘর বলেছেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছে, মাথা রাখবে, হ্যাঁ, ভারতকে বলেছে। তো এটা নিয়ে একটু ডিটেলসে তোমাদের পড়তে হবে। অবশ্যই তোমরা দেখবে স্থিধন, তারপরে দেখবে রাজতরঙ্গিনী, বা প্রশ্নটা কলহন বলেও আসতে পারে, কলহনের লেখাই কিন্তু রাজতরঙ্গিনী। আবার 4 নম্বরে দেখো মেগাস্তেনিস বলতে পারে বা ইন্ডিকা বলতে পারে, মেগাস্তেনিসের লেখা গ্রন্থের নামই কিন্তু ইন্ডিকা। 5 নম্বর, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি এবং টলেমির ভূগোল, এই পার্টটা দেখবে। রামায়ণ ও মহাভারত, এটা তোমরা সাহিত্যিক উপাদানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। বৈদিক সাহিত্য, পুরাণ, এটা কিন্তু তোমরা সব সাহিত্যের ইতিহাসের মধ্যে পেয়ে যাচ্ছ। গুহাচিত্র অবশ্যই দেখবে, তার ভিতরে একটা উল্লেখ করতে পারে ভীমবেটকা গুহাচিত্র। এরপরে প্রাক ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগ ও প্রাক ইতিহাস গুরুত্বপূর্ণ রয়েছে। সিন্ধু শিল বা সিন্ধু সভ্যতার শিলমোহর অবশ্যই দেখবে। রেডিও কার্বন 14 বা C14। এরপরে তোমরা হরপ্পা সভ্যতার বেশ কিছু কেন্দ্র যেরকম কালীবঙ্গান, লোথাল এবং ধোলাবিরা, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো সম্বন্ধে একটু দেখে রাখবে। হরপ্পা সভ্যতা থেকে কিছু কিছু পার্ট যেগুলো না দেখে গেলেই নয়, যেরকম কৃষি ব্যবস্থা, প্রধান কেন্দ্র যেরকম কালীবঙ্গান, লোথাল, ধোলাবিরা বললাম না, এই কেন্দ্রগুলোর কথাই বলছি আমি। আদিবাসীদের খাদ্য, হরপ্পা অধিবাসীদের দেবদেবী, এখানে পশুপতি শিবের কথা বলা হয়েছে, পশুপতি শিব মাথায় রাখবে। অন্ত্যেষ্টিক্রিয়া, শিল্প, কালানুক্রম, পৌর শাসন ব্যবস্থা, সিটাডেল, শস্যাগার ও স্নানাগার, মানে মহেঞ্জোদারো স্নানাগার ছিল না, স্নানাগার, এবং হরপ্পা সভ্যতার বিস্তৃতি। অবশ্যই এই পার্টগুলো যখন তোমরা বড় প্রশ্ন পড়বে তার ভিতরে টুকরো আকারে কিন্তু অনেক জায়গায় পেয়ে যাবে। অধিবাসীদের খাদ্য কেমন ছিল, হ্যাঁ, এটা তোমরা অর্থনৈতিক জীবনের মধ্যে পেয়ে যাচ্ছ, সামাজিক জীবনের মধ্যে পেয়ে যাচ্ছ। দেবদেবী, এটা ধর্মীয় জীবনে, অন্ত্যেষ্টিক্রিয়া ধর্মীয় জীবনের মধ্যে পেয়ে যাচ্ছ। তো এই পার্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পৌর শাসন ব্যবস্থা পেয়ে যাবে, সিটাডেল পার্টগুলো পেয়ে যাবে। বর্ণ ব্যবস্থা পড়বে, চতুরাশ্রম প্রথা পড়বে, সভা ও সমিতি পড়বে, গোধন ও রাজনের ভূমিকা পড়বে বৈদিক সভ্যতায়, ঋগ্বৈদিক যুগে, মেগালিথ সংস্কৃতি পড়বে, মহেঞ্জোদারো বা মেহেরগড় সভ্যতা দেখবে, সপ্তসিন্ধু এবং আর্য। তো এই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো, অবশ্যই ভালো করে পড়তে হবে। এখান থেকে
তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং যে প্রশ্নগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের 10 এবং 5-এর সাজেশন। ছোটো প্রশ্নের সাজেশন দেওয়া সম্ভব নয়, তো তার জন্য তোমাদের অবশ্যই পড়তে লাগবে ছোটো প্রশ্ন। তো এই প্রশ্নগুলো পড়ে গেলে অবশ্যই তোমরা পরীক্ষার হলে উপকার পাবে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।